এই গল্পটি লর্ডস অব দ্য রিংস এর 3টি চলচ্চিত্রের আগের ঘটনা নিয়ে তৈরি, তবে এটি তাদের পরে মুক্তি পেয়েছিল। এই ছবিতে বিভিন্ন জাতির মানুষকে দেখানো হয়েছে, যেমন এলভিস, যারা অত্যন্ত ধনী এবং হাতের কাজে অনেক এক্সপার্ট। এরা পাহাড়ে বাস করে। এলভিসরা অমর হয়, অর্থাৎ তারা কখনো মারা যায় না, তাই অনেকে তাদেরকে ঈশ্বরের মতো মনে করে। গল্পে 5 জন জাদুকরের কথা বলা হয়েছে, যাদের মধ্যে গ্যান্ডালফ দ্য গ্রে, সারুমান এবং তৃতীয় একজন জাদুকর ব্রাউন হিসাবে পরিচিত। এই 3 জনের চরিত্র এই গল্পে দেখতে পাওয়া যায়। অন্যদিকে হবিট নামের ছোট আকারের মানুষেরা শায়ার নামের একটি জায়গায় থাকে। সেখানে কোনো যুদ্ধ বা সহিংসতা নেই। তারা শুধু খায়, পান করে, মজা করে এবং সব সময় খুশি থাকে। এবার আসি অর্কাস এর কথায়। এরা মূলত এক ধরনের দৈত্যাকার প্রাণী, যারা সব জীবের শত্রু। এদের নেতার নাম অজক। এদের পাশাপাশি গবলিনস নামের আরো একটি জাতি আছে, যা অর্কিসদেরই একটি গোত্র। তো এ ছিল সেই বিভিন্ন জাতি যাদের কথা এই গল্পে আপনারা শুনতে এবং দেখতে পাবেন। এবার আসি আসল চরিত্রে। বিলবো ব্যাগিন্স, যিনি ফ্রোডোর কাকা। এই গল্পে বিলবোর জীবনের কথা বলা হয়েছে। গল্পের শুরুতে তাকে 111 বছর বয়সী দেখানো হয়েছে, যখন তিনি তার জীবনের সমস্ত ঘটনা একটি বইয়ে লিখেছিলেন, যাতে তার বাইফো ফ্রোডো তা পড়তে পারে। এরপর গল্প 60 বছর পিছনে চলে যায়, সে সময় যখন ডোয়ার্ফ অর্থাৎ বামনরা পাহাড়ের ভেতর তাদের সুন্দর শহরগুলিতে বাস করত। তাদের জগৎ এতই চমৎকার ছিল যে তা দেখতে আসা মানুষের কাছে স্বর্গের মতো লাগত। সে বামনদের রাজার নাম ছিল থোরিন। থোরিনের রাজবংশ পুরোপুরি সুরক্ষিত ছিল, কারণ তার ছেলে এবং নাতি দুজনে জীবিত ছিল। সেই সময় ডোয়ার্ফরা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী জাতি, কারণ তাদের পাহাড়ের ভেতর সোনার নদী বইত। তারা সেখানে হীরা, জহরত এবং মূল্যবান পাথর খুঁজে পেত, এবং সেগুলোকে নিখুঁতভাবে কাটতে তারা ছিল অত্যন্ত এক্সপার্ট। একদিন এক বামন পাহাড়ের গভীরতায় একটি বিশাল হীরা খুঁজে পেল। এই হীরার নাম দেওয়া হয়েছিল হার্ট অব দ্য মাউন্টেন। রাজা থ্রোর এটিকে তার রাজকীয় ক্ষমতা এবং অধিকারের প্রতীক বানালেন এবং এর নাম রাখলেন দ্য কিংস জুয়েল। অনেক বছর ধরে এই রাজ্যে সবকিছু শান্তি ও সমৃদ্ধির সাথে চলছিল, কিন্তু একদিন উত্তর দিক থেকে একটি ভয়ঙ্কর ড্রাগন, যার নাম স্মাগ ছিল, তাদের রাজ্য এরেবোরে আক্রমণ করলো। এই আক্রমণে সে মূল্যবান হীরা হার্ট অব দ্য মাউন্টেন অর্থাৎ রাজার হীরাও হারিয়ে গেল। যে বামনরা একসময় সোনার সাম্রাজ্যের মালিক ছিল, তারা এখন গৃহহীন ও অসহায় হয়ে গেল। স্মাগ নামের সেই ড্রাগন পুরো অঞ্চল শাসন করতে শুরু করলো এবং সমস্ত বামনকে পাহাড় থেকে ছেড়ে পালাতে হলো। এই সময় এলভেসদের সৈন্যবাহিনী সেখানে পৌঁছালো। রাজা থোরের নাতি থ্রিয়েন তাদের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইল, কিন্তু এলভিসরা সাহায্য করতে অস্বীকার করলো। তাদের রাজার ভয় পেয়েছিলেন যে তারা কিছু করলে তাদের লোকেরা ড্রাগনের ক্রোধের শিকার হবে, তাই তারা মুখ ফিরিয়ে দেখতেও রাজি হলো না। এরপর বামনরা পুরোপুরি গৃহহীন হয়ে পড়ল। তারা জঙ্গলে থাকতে লাগলো এবং রাজকুমার থোরিনকে মানুষের জন্য মজুরি পর্যন্ত করতে হলো। যারা একসময় সোনার মহলে বাস করত, তারা এখন যাযাবরের মতো ঘুরতে লাগলো। এভাবে সেই বামনরা, যারা একসময় স্বর্গের মতো জায়গায় থাকতো, তারা চিরতরে তাদের বাড়ি ও রাজ্য হারালো। বহু বছর এভাবে কেটে গেল। এরপর একদিন জাদুঘর গ্যান্ডালফ দ্য গ্রে বিলবো ব্যাগিন্সের বাড়িতে একটি অদ্ভুত পার্টির আয়োজন করলেন, যার সম্পর্কে বিলবো নিজেও কিছু জানতেন না। সেই রাতে 13 জন ডোয়ার্ফ সেখানে পৌঁছালো, যাদের মধ্যে থোরিন ওকেন শিল্ডও ছিলেন। তিনি ছিলেন রাজা থোরের নাতি এবং বামনদের নেতা। পার্টির সময় তারা জানলেন যে এখন ফাঁকি আবার সেই পাহাড়গুলোর দিকে ফিরতে শুরু করেছে, যেখানে তারা আগে থাকতো। একটি ভবিষ্যৎবাণী অনুসারে যখন ফাঁকিরা আবার এরেবারের দিকে ফিরতে শুরু করবে, তখন তার অর্থ হয় যে স্মাগ নামে ড্রাগনটি তার ধ্বংসের শেষ দিকে এসে যায়। থোরিন বললেন, যদি এই সংকেত আমরা দেখে থাকি, তবে অন্যরাও দেখেছে এবং এখন তারাও আমাদের এরেবরের উপর দখল নিতে চাইবে, যেখানে অসংখ্য ধন সম্পদ ও সোনা এখনো লুকিয়ে আছে। কিন্তু আমরা এমন হতে দেব না। আমরা স্মাকে মেরে ফেলবো, তাকে তাড়িয়ে দেব এবং আমাদের বাড়ি, আমাদের জমি এবং আমাদের গর্ব ফিরিয়ে আনবো। তখনই একজন বামন বলে, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, পাহাড়ের প্রধান দরজা তো বন্ধ আছে, ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই। তখন গ্যান্ডালফ মুস্কি হেসে তার পকেট থেকে একটি চাবি বের করে বলেন, এই চাবি তোমার বাবা আমাকে দিয়েছিলেন, যাতে আমি এটিকে নিরাপদে রাখতে পারি। এটা দেখে আরেকজন বামন বলে, যদি চাবি থাকে তবে অবশ্যই কোনো গুপ্ত দরজাও থাকবে, যা দিয়ে আমরা ভেতরে যেতে পারি। গ্যান্ডালফ দ্য গ্রে বলেন, হ্যাঁ, পাহাড়ের দেয়ালের কাছে কিছু পুরনো ধ্বংস অবশেষ আছে, যেখান থেকে একটি গুপ্ত রাস্তা নিচের দিকের ঘরগুলো পর্যন্ত যায়। কিন্তু সেই রাস্তা খুঁজে বের করা সহজ হবে না, কারণ এরেবোরের দরজা সবসময় অদৃশ্য থাকে। এরপর গ্যান্ডালফ একটি ম্যাপ বের করেন। এই ম্যাপের মধ্যে এর উত্তর লুকিয়ে আছে। হয়তো এটি আমাদের বলে দেবে সে দরজা কোথায়, কিন্তু আমি এটা পড়তে পারি না। তবে মিডল আর্থে এমন কিছু লোক আছে যারা এই ধরনের নকশা পড়তে পারে এবং এর গুপ্ত সংকেত বুঝতে পারে। আমাদের তাদের সাহায্য নিতে হবে। গ্যান্ডালফ আরো বলেন, এই সফরে বিলবো ব্যাগিন্সও আমাদের সাথে যাবে, কারণ ড্রাগন স্মাগ বামনদের গন্ধ চিনতে পারে, কিন্তু হবিটদের গন্ধ চেনে না। তাই যখন আমাদের পাহাড়ের ভিতরে ঢুকতে হবে, তখন বিলবো আমাদের সবচেয়ে বড় সাহায্য করবে। কিন্তু বিলবো ভয় পেয়ে যায়। সে বলে, না, আমি যাব না, সেখানে আমার জীবন চলে যেতে পারে। যদি সেই ড্রাগন মুখ থেকে আগুন ছড়ে, তবে আমার হাড় পর্যন্ত গলে যাবে। তাই সে স্পষ্টভাবে মানা করে দেয়। কিন্তু পরের দিন যখন সব বামন এবং গ্যান্ডালফ রওনা হয়ে যান,
তখন বিলবো হঠাৎ কিছু অনুভব করে। সে দৌড়ে তাদের পিছনে এবং তাদের দেয়া কন্ট্রাক্ট স্বাক্ষর করে দেয়। এখন বিলবো ও সে 13 জন বামনদের দলে অংশ হয়ে যায় এবং সবাই মিলে সেই জায়গার দিকে রওনা হয় যেখানে ড্রাগন স্মার্ট থাকে, অর্থাৎ এরেবোরের দিকে। সারাদিন ভ্রমণ করার পর রাতে যখন তারা এক জায়গায় বিশ্রামের জন্য থামে, তখন তাদের মনে হয় যে সারফাসে অর্কাস অর্থাৎ রাক্ষসরা ঘোরাঘুরি করছে। তখন একজন বয়স্ক বামন তার পুরনো স্মৃতি শোনাতে শুরু করে। সে বলে, যখন স্মার্ট আমাদের পাহাড়গুলোর উপর দখল নিয়েছিল, তখন আমাদের রাজা আমাদের পুরো নগরেই ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই অর্কাসের সেনাবাহিনী সেখানে পৌঁছায়। তাদের নেতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও শক্তিশালী। তার নাম ছিল অযোগ। রাজা থোর অর্থাৎ থোরিনের দাদু তার সাথে সরাসরি লড়াই করেন, কিন্তু অযোগ তার মাথা কেটে ফেলে। এ ধাক্কায় থোরিনের বাবা থ্রেন পাগল হয়ে যান এবং তারপর আর কখনো তাকে পাওয়া যায়নি। কিন্তু থোরিন হাল ছাড়েননি। তিনি অস্ত্র ছাড়াই অযোগের মোকাবেলা করেন এবং দীর্ঘ লড়াইয়ের পর নিজের তলোয়ার দিয়ে অযোগের একটি হাত কেটে দেন। তখন সে দানব বুঝতে পারে যে থোরিনের বংশকে শেষ করা সহজ নয়। তবে সেই যুদ্ধে ব্রাহ্মণদের পুরো সেনাবাহিনী শেষ হয়ে গিয়েছিল এবং মাত্র কয়েকজন বামনই বেঁচে ছিল। এরপর সে বামনটি বলে, সেই দিনেই আমি বুঝেছিলাম যে যদি কেউ আমাদের আবার একত্রিত করতে পারে, তবে সে কেবল থোরিন ওকেন শিল্লি। এই কারণে আজ থোরিন এবং তার 12 সঙ্গী বামন তাদের পাহাড় এরোবরের দিকে ফিরে যেতে চায়, আর গ্যান্ডালফ জানেন যে এটা তাদের অধিকার। এই কারণে তিনি পুরোপুরি তাদের সাথে আছেন। পরের দিন সকালে সবাই তাদের সফরে বেরিয়ে পড়ে। পথে চলতে চলতে গ্যান্ডালফ বোঝান, আমরা 5 জন জাদুকর অর্থাৎ 5 জন উইজার্ড। আমার মতো এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান হলো সারুমন দা হোয়াইট। এরপর 2 জন নীল উইজার্ড আছে এবং 5ম জন হলেন রাদাগাস্ট দা ব্রাউন, যিনি মানুষের চেয়ে প্রাণীদের বেশি ভালোবাসেন, তাই তিনি সবসময় জঙ্গলে ঘুরে বেড়ান। এখন গন্ডালফ থোরিনকে বলেন, আমাদের এলবেসদের কাছে যাওয়া উচিত, কারণ শুধু এলবেসরাই সেই নকশাটি পড়তে পারে যা আমি তোমাকে দিয়েছি। কিন্তু থোরিন ওকেন শিল্ড, যিনি বামনদের রাজকুমার, এলবেসদের ঘৃণা করেন। সে আগে বলে, যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, যখন স্মার্ট আমাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছিল, তখন এলবেসরা আমাদের সাহায্য করেনি। এখন আমি আর কখনো তাদের কাছে যাব না। এটা শুনে গ্যান্ডালফ রেগে যান এবং সেখান থেকে চলে যান। সেই রাতে সবাই একই জায়গায় তাঁবু ফেলে বিশ্রাম নিচ্ছিল। তখনই অন্ধকারে 3টি বিশাল আকারের ট্রোলস অর্থাৎ রাক্ষস সেখানে আসে এবং তাদের ঘোড়া চুরি করে নিয়ে যায়। বামনরা ভয় পেয়ে যায়, কারণ ঘোড়া ছাড়া সামনের সফর অসম্ভব। তাই তারা বিলবোকে সামনে পাঠায় যাতে সে সুফিসরে গিয়ে ঘোড়াগুলোকে ফিরিয়ে আনে। কিন্তু যে বিলবো তাদের কাছে পৌঁছায়, ট্রোলস তাকে ধরে ফেলে। এখন পরিস্থিতি এমন হয় যে সব বামনকে ধরে ফেলা হয় এবং ট্রোলস তাদেরকে আগুনের জলসে খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। তখনই তাদের মধ্যে একজন ট্রোল বলে, তাড়াতাড়ি করো, সূর্য উঠতে চলেছে। যদি সূর্যের আলো আমাদের উপর পড়ে, তবে আমরা সবাই পাথর হয়ে যাব। এই সুযোগে বিলবো তার ছাত্রতা দেখায়। সে 3 ট্রোলকে কথায় কথায় ব্যস্ত রাখতে শুরু করে। তাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগাতে থাকে যাতে সময় পেরিয়ে যায়। আর যে সূর্যের প্রথম রশ্মি বের হয়, ঠিক সে সময় গ্যান্ডালফ উঁচু চটানের উপর দাঁড়িয়ে তিনি সে চটানের উপর আঘাত করেন এবং চটানটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। তার পেছন থেকে বেরিয়ে আসে সূর্যের আলো। সূর্যের আলো সরাসরি ট্রোলসদের উপর পড়ে এবং দেখতে দেখতে 3টি ট্রোলই পাথর হয়ে যায়। এভাবে বিলবোর বিচক্ষণতা এবং গ্যান্ডালফের জাদুতে সব বামন বেঁচে যায় এবং তাদের সফর আবার শুরু হয়। সামনে এগিয়ে চলার সময় গ্যান্ডালফের 5ম সঙ্গী তাদের কাছে পৌঁছান, যার নাম ছিল রাদাগাস্ট দা ব্রাউন। তিনি একজন জাদুকর, কিন্তু বাকি সবার থেকে একেবারে আলাদা। তার পোশাক মাটি দিয়ে নোংরা এবং আশেপাশে সবসময় পশু পাখি ঘোরাফেরা করে। তিনি গন্ডালফকে আতঙ্কিত কণ্ঠে বলেন, গ্রিনউড অসুস্থ হয়ে পড়েছে। গ্রিনউড সেই বিশাল জঙ্গলের নাম। তিনি জানান যে সেখানে এখন গাছপালা জন্মানো বন্ধ হয়ে গেছে এবং জঙ্গলে এখন ভয়ঙ্কর মাকড়সার বসতি গিরেছে। এসব মাকড়সা ডল গুলদুর নামের জায়গা থেকে এসেছে। ডল গুলদুর, যা একসময় সৌরনের আশ্রয়স্থল ছিল। গন্ডালফ অবাক হয়ে বলেন, কিন্তু সেটা তো এখন জনমানব শূন্য হয়ে পড়ে আছে। এর উত্তরে রাদাগাস্ট বলেন, না গ্যান্ডালফ, সেটি জনমানব শূন্য নেই। আমি নিজে সেখানে গিয়েছিলাম। তার চোখে ভয় জ্বলজ্বল করছিল। সেখানে একটি কালো ছায়া আছে, একটি প্রাচীন রাক্ষসের আত্মা, যে অন্ধকারের জগৎ থেকে আত্মাদের ডাকতে পারে। সে আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু আমি কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিয়েছিলাম এবং তখনই আমি অন্ধকারের সে ছায়াকে দেখলাম। সেটা ছিল সৌরনের। এতটা বলে রাদাগাস্ট একটি অদ্ভুত তালোয়ার বের করেন এবং গ্যান্ডালফকে দেখান। তিনি বলেন, এ তালোয়ার কোনো মানুষের তৈরি নয়, এটা জীবিত জগতের জন্য নয়, অন্য কিছু। গ্যান্ডালফ সেই তলোয়ারটি দেখে বুঝতে পারেন যে রাদাগাস্ট সত্যি বলেছেন, অন্ধকার আবার ফিরে এসেছে। ঠিক সেই সময় আকাশ থেকে নেকড়েদের ভয়ঙ্কর হুয়া হুয়া শোনা যায়। গ্যান্ডালফ চমকে উঠেন। এর অর্থ হলো ওয়ারগাস। আসলে এরা নেকড়ে নয়, বরং আরকাসদের শিকারী প্রাণী, যারা তাদের মারতে এবং দৌড়তে পিছু দাওয়া করছিল। রাদাগাস্ট সঙ্গে সঙ্গে বলেন, আমি তাদের আমার দিকে টেনে নেব, তোমরা সবাই পালিয়ে যেও। তিনি তার জাদুকার স্লেজের সওয়ার হন, যা খরগোশ দিয়ে টানা হয়, এবং অর্কাস ও ওয়ারগাস তার পিছু নিতে শুরু করে। এদিকে গ্যান্ডালফ এবং বাকি বামনরা দৌড়ে জমিনের নিচের তৈরি একটি সুড়ঙ্গে ঢুকে যান। পেছন থেকে ওয়ারগাস তাদের উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু তারা সবাই কোনো মতে সুড়ঙ্গের ভেতর অদৃশ্য হয়ে যায় এবং আপাতত নিজেদের জীবন বাঁচিয়ে নেয়। ঠিক তখনই সেখানে এলবেসরা এসে পৌঁছায়, দ্রুত, সুন্দর এবং অত্যন্ত মারাত্মক। কিন্তু মুহূর্তের মধ্যে তারা সব ওয়ারগাসদের শেষ করে দেয়।
এই লড়াই থেকে বাঁচতে গিয়ে বামনরা, গ্যান্ডালফ এবং বিলবো একটি অন্ধকার গুহা থেকে বেরিয়ে পৌঁছান এক জাদুঘরী এবং রহস্যময় জায়গায়, রিভেন্ডেল অর্থাৎ এলভেসদের ভূমি। এই সেই জায়গা ছিল যেখানে যাওয়ার স্বপ্ন বিলবো বেগিন্স সব সময় দেখতেন, কিন্তু থরিনের সেখানে যাওয়াটা একেবারেই পছন্দ হয়নি। সে এলভেসদের ঘৃণা করত, কারণ যখন তার গোত্রের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন এলভেসরা সাহায্য করতে অস্বীকার করেছিল। তবুও গ্যান্ডালফের অনুরোধে থরিন এবং বাকি বামনরা সেখানে যেতে রাজি হন। এলভেসরা তাদের স্বাগত জানায় এবং ঠিক সেই সময় গ্যান্ডালফ থরিনকে বলেন যে সে যেন তাকে নকশাটি দেয় যাতে তিনি এটি এলভেসদের রাজাকে দেখাতে পারেন। থরিন প্রথমে ইতস্তত করে কিন্তু অবশেষে রাজি হয়ে যায়। যখন এলভেসরা নকশাটি মনোযোগে দিয়ে দেখেন তখন তিনি তাতে একটি গুপ্ত বার্তা দেখতে পান। তিনি জানান যে ডুরিন্ডে তোমাদের গ্রে স্টোনের কাছে দাঁড়াতে হবে এবং সেখান থেকে তোমরা সেই গুপ্ত দরজা দেখতে পাবে যা কেবল একটি বিশেষ চাবি দিয়ে খুলবে। তিনি আরো বুঝান যে ডুরিন্ডে সেই দিন হয় যখন শরতের শেষ চাঁদ এবং শীতের প্রথম সূর্য একসঙ্গে দেখা যায় এবং সেই দিন খুবই শীঘ্রই আসতে চলেছে। কিন্তু এলভিসরা তাদের সতর্ক করেন, তোমরা একা নও যারা সে জায়গার উপর নজর রেখেছে, অনেকেই সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। এবং তখনই সেখানে আরো একজন শক্তিশালী জাদুকর সারুমন প্রকট হন। সারুমন গ্যান্ডালফকে বলেন আমাদের সে পাহাড়ি রাস্তাগুলোতে যাওয়া উচিত নয় যেখানে ড্রাগন এসমা ঘুমিয়ে আছে, কারণ সে গত 60 বছর ধরে গভীর ঘুমিয়ে আছে। যদি সে জেগে ওঠে তবে এই পুরো পৃথিবী ছায়ে পরিণত হবে। কিন্তু তখনই এলরন্ড বলেন যদি এসমা জেগে ওঠে এবং সে শত্রুদের সাথে হাত মেলায় তবে এমন ধ্বংসলীলা হবে যার কল্পনাও মানুষ করতে পারে না। তারা গ্যান্ডালফকে সবকিছু বলেন যা রাদাগাস্ট অর্থাৎ পঞ্চম এবং বাদামি জাদুকর আগেই বলে দিয়েছেন, কিন্তু সারুমান তাদের কথা বিশ্বাস করতে অস্বীকার করেন। তখনই এলরন্ড এলভিসদের রাজা গভীর কণ্ঠে বলে 400 বছর আগে যখন অন্ধকার এই দাত্রীকে গ্রাস করেছিল তখন সবকিছু শেষ হয়ে গিয়েছিল। এখন বহু কষ্টে আমরা আবার শান্তি পেয়েছি এবং আমি চাই না যে সেই বিনাশ আবার ফিরে আসুক। এলভিস এবং সারুমন দুজনে থরিনের অভিযানের সাথে যেতে অস্বীকার করেন, কিন্তু থরিনের কারো সাহায্য দরকার ছিল না। সে আগে থেকে এলভিসদের ওপর অসন্তুষ্ট ছিল, তাই কিছু না বলে বিদায় না জানিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর থরিন এবং তার সঙ্গীরা পৌঁছান কুয়াশা ঢাকা পাহাড়গুলোতে, যাদের মিস্টে মাউন্টেন্স বলা হয়। কথিত আছে এখানে বিশাল পাথরের জোড়া বাস করে যারা জীবিত এবং একে অপরের সাথে লড়াই করতে থাকে। প্রথমে কেউ বিশ্বাস করে না। আকাশ গর্জে ওঠে এবং সামনে দেখা যায় যে সেই বিশাল পাহাড়গুলো যা সত্যি একে অপরের উপর আক্রমণ করছিল, তাদের দেখায় পুরো পৃথিবী কেঁপে ওঠে এবং থরিনের দল নিজেদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করেন। আর কোনো পথ না দেখে তারা পাহাড়ের গুহাগুলোতে লুকিয়ে পড়ে, কিন্তু যেই তারা ভেতরে প্রবেশ করে তখন গবলিনস যা ভয়ঙ্কর, কুৎসিত এবং রক্ত পিপাসু জীব তাদের উপর আক্রমণ করে। তারা সব বামনকে ধরে ফেলে এবং গভীরের দিকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখানো হয় যে অর্কস এবং তাদের নির্দয় নেতা অজক, যে একসময় থরিনের হাতে নিজের বাহু হারিয়েছিল, এখন রাগে পাগল হয়ে উঠেছে। সে গর্জন করে তার সৈন্যদের নির্দেশ দেয় থরিনকে খুঁজে বের করো এবং তার মাথা আমার সামনে আনো। থরিন ভাবে যে অজক মারা গেছে, কিন্তু বাস্তবে সে জীবিত এবং এখন তার চোখে শুধু একটাই তীব্র আকাঙ্ক্ষা জ্বলছে, থরিন এবং তার পুরো গোত্রকে নিচ্ছিন্ন করে দেয়া। থরিন এবং বাকি সব বামন এখন গোবলিন্সের হাতে বন্দী। তখনই গোবলিন্সের রাজা হাসতে হাসতে বলে কেউ আছে যে তোমাকে খুঁজছে, কেউ যে তোমাকে মারতে চায়। তার নাম হলো অজক। সে তার একজন লোককে পাঠায় যাতে অজকের সাথে চুক্তি করা যায় থরিন ও তার সঙ্গীদের মৃত্যুর বিনিময়ে পুরস্কারের জন্য। এখন এই 13 জন বামন পুরোপুরি গোবলিনদের হাতে বন্দী, কিন্তু তাদের সাথে বিলবো বেগিন্স ছিল না। আসলে যখন গোবলিনরা তাদের উপর আক্রমণ করেছিল সে বিশৃঙ্খলার মধ্যে বিলবোর নিচে পড়ে যায়। সে এত গভীরে পড়ে গিয়েছিল যে যেখানে আলোর নাম নিশানা নেই, এমন একটি জায়গা যাকে আন্ডারওয়ার্ল্ড বলা হয়। সেখানে তার সাথে একজন গোবলিনও নিচে পড়ে যায়। দুজনেই অজ্ঞান হয়ে পড়েছিল। ঠিক তখনই অন্ধকারে একটি ভয়ঙ্কর রোগা উজ্জ্বল চোখওয়ালা প্রাণী আসে যার নাম গলাম। গলাম এখানে অন্ধকার হ্রদগুলোর মাঝখানে থাকে, মাছ এবং গোবলিনস খেয়ে বেঁচে থাকে। তার কাছে একটি রহস্যময় আংটি আছে, সেই আংটি যার মধ্যে লুকিয়ে আছে অপরিসীম শক্তি। যখন সে অজ্ঞান গোবলিনকে দেখে তখন তাকে টেনে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই গোবলিনের জ্ঞান ফিরে আসে। গলাম রাগে একটি পাথর তুলে এবং তার উপর আক্রমণ করে, আর সে দস্তাদস্তির সময় তার সবচেয়ে মূল্যবান জিনিস সেই আংটিটি তার পকেট থেকে নিচে পড়ে যায়। দূরের কোণে লুকিয়ে থাকা বিলবো এইসব দেখছিল। সে ধীরে ধীরে এগিয়ে যায় এবং সেই আংটিটি তুলে নিজের পকেটে রেখে দেয়। সে জানতো না যে সে এইমাত্র পুরো পৃথিবীর ভাগ্য তার হাতে তুলে নিয়েছে। কিন্তু এখন বিলবোর সামনে নতুন বিপদ ছিল। এই অন্ধকার জায়গা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা সে জানতো না। তখনই সামনে থেকে সেই ভয়ঙ্কর গলাম আসে। তার চোখে রক্ত নেমে এসেছিল। সে বিলবোকে দেখে গর্জন করে বলে মাই প্রেয়াস, তুমি এখানে কি করছো? কিন্তু বিলবো সাহস দেখায় এবং বলে চলো একটি খেলা খেলি। যদি আমি তোমার সব দাদার সঠিক উত্তর দিতে পারি এবং তুমি আমার দাদার সমাধান করতে না পারো তবে তুমি আমাকে বাইরে যাওয়ার রাস্তা দেখাবে। গলাম হাসে এবং দাদার খেলা শুরু হয়। মৃত্যু এবং স্বাধীনতার মধ্যে একটি বিপজ্জনক বাজি। দুজন একে অপরের কাছে অদ্ভুত প্রশ্ন করে, বাতাস, আগুন, পাহাড়, সময়
এবং অন্ধকার নিয়ে ধাঁধা। এক এক করে বিলবো সবগুলোর উত্তর দিয়ে দেয় এবং শেষে যখন বিলবোর ফালা আসে সে আলতো করে বলে, বলতো আমার পকেটে কি আছে? গোলাম হতবাক হয়ে যায়। সে 3বার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। আর এখন সত্য অনুযায়ী তাকে বিলবোকে বাইরে যাওয়ার রাস্তা দেখাতে হতো। কিন্তু তখনই তার মনে হয় প্রেয়াস অর্থাৎ সেই আংটিটি নেই। তার চোখে পাগলামি নেমে আসে। বিলবো বুঝতে পারে যে পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। সে অন্ধকারের দৌড়ায়, পাথরের উপর দিয়ে ফিসতে যায় এবং হঠাৎ পড়ে যায়। সেই মুহূর্তে তার পকেট থেকে আংটিটি বেরিয়ে বাতাসে লাফিয়ে ওঠে। বিলবো সেটি ধরার চেষ্টা করে এবং সেটি সরাসরি তার আঙ্গুলে আটকে যায়। আর পরের মুহূর্তে বিলবো অদৃশ্য হয়ে যায়। গোলাম তাকে দেখতে পায় না, শুধু তার কণ্ঠস্বর শুনতে পায়। তখনই বিলবো বুঝতে পারে যে এটা কোনো সাধারণ আংটি নয়। ফরা মাত্র সেই আংটিটি পরনে থাকা ব্যক্তিকে পুরোপুরি অদৃশ্য করে দেয়। এদিকে উপরে দেখানো হয় যে গ্যান্ডালফ ঠিক সেই সময় সেখানে পৌঁছে গেছেন যেখানে সমস্ত বামনদের গবলিন দ্বারা বন্দী হয়েছিল। তিনি তার জাদুকরের শক্তি দিয়ে আক্রমণ করেন এবং শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। গবলিনদের রাজা এক বিশাল এবং ভয়ঙ্কর প্রাণী, কিন্তু গন্ডালফ তার তরোয়াল দিয়ে তার মাথা কেটে ফেলেন। দোয়া আর আগুনের মধ্যে সব বামন মুক্ত হয়ে পালিয়ে যায় এবং অবশেষে পাহাড়ের রাস্তা ধরে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে বিলবো ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে, কিন্তু গোলাম তার রাস্তায় এসে দাঁড়ায়। তার চোখে পাগলামি ও ঘৃণা জ্বলছিল। বিলবো চুপচাপ তলোয়ার বের করে। সে গোলামকে মারতে পারত, কিন্তু সে মুহূর্তে সে থেমে যায়। সে প্রাণীটির প্রতি তার দয়া হয়। সে নিজের লোভ আর একাকিত্বের জালে নিজেই বন্দী হয়ে গিয়েছিল। বিলবো তাকে না মেরে তার উপর দিয়ে লাফিয়ে চলে যায় এবং পালিয়ে যায়। গোলামের কান্নার আওয়াজ গুহার মধ্যে প্রতিধ্বনিত হয়, ওই চোর, ও আমার প্রেয়াস চুরি করেছে। এবং সেই মুহূর্ত থেকে গোলামের হৃদয়ে বিলবোর জন্য ঘৃণার আগুন জ্বলে ওঠে। বাইরে বেরিয়ে বিলবোর সাথে থরিন এবং বাকি বামনদের দেখা হয়। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, সে কিভাবে বেঁচে ফিরল। কিন্তু তাদের স্বস্তির বেশিক্ষণ টেকে না, কারণ তখনই হঠাৎ আকাশ থেকে আওয়াজ আসতে শুরু করে। অজক এবং তার অর্কাস বাহিনী সেখানে পৌঁছে গেছে। তারা বিশাল নেকড়ে ওয়ার্গাসদের পিঠে সাওয়ার হয়ে আক্রমণ করে। বামনরা নিজেদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে এবং একটি উচ্চ চটানের উপর পৌঁছে যায়। সামনে রাস্তা শেষ, পেছনে মৃত্যু। গ্যান্ডালফ সঙ্গে সঙ্গে সবাই নির্দেশ দেন, গাছে উঠো। সবাই দ্রুত উপরে ওঠে, কিন্তু ওয়ার্গাস নিচে থেকে লাফিয়ে গাছগুলোকে কাঁপাতে শুরু করে। বাতাসে ভয় এবং চিৎকার ভরে ওঠে। গ্যান্ডালফ তার ছড়ি তুলেন এবং শক্তিশালী মন্ত্র বললেন, নার ফায়ার, অর্থাৎ আগুন জ্বলে ওঠে এবং তিনি সেই জ্বলন্ত ফাইন কোণে নিচে ছুড়ে মারেন। আগুনের শিখা নেকড়েদের ঘিরে ধরে। অনেক অর্কাস ফুড়ে নিচে পড়ে যায়। আকাশে দোয়া উঠছিল। নিচে ছিল মৃত্যু আর ডালফালার উপরে ঝুলে ছিল থরিন, বিলবো এবং বাকি সব বামন। ঠিক তখনই এমন কিছু ঘটতে চলছিল যা তাদের ভাগ্যের মোড় চিরতরে ঘুরিয়ে দিত। থরিন এবং অজগের আবার মুখোমুখি দেখা হয়। থরিন যে অজকে দেখে তার রাগের কোনো সীমা থাকে না, কারণ অজকে তার দাদুর মাথা কেটেছিল। সে রাগে নিজের তালোয়ার বের করে তার উপর জাফিয়ে পড়ে, কিন্তু অজক খুব শক্তিশালী ছিল। তার নেকড়ে থরিনের মুখে কামড়ে ধরে জোরে ছুঁড়ে ফেলে দেয়। অজক তার সৈন্যদের বলে যে থরিনের মাথা কেটে ফেলতে। তখনই যখন তার লোক তলোয়ার তুলে বিলবো ব্যাগিন্স তার উপর আক্রমণ করে, কিন্তু বিলবো এত বড় রাক্ষসদের সাথে লড়তে পারে না। তার সামনে 4টি বিশাল অর্কাস তাদের বিশাল নেকড়ে বাহিনীতে ছড়ে তার দিকে এগিয়ে আসছিল, যাতে তাকে মেরে ফেলতে পারে। তখনই বাকি বামনরা গাছ থেকে নিচে নেমে আসে, তাদের উপর আক্রমণ করে, কিন্তু এই অর্কাসরা খুব শক্তিশালী ছিল এবং বামনদের পক্ষে তাদের মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে। ঠিক তখনই আকাশ থেকে বিশাল ইগলস অর্থাৎ বুরুট নেমে আসে। এই ইগলরা অর্কাসদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের দাঁড়ালো নখ দিয়ে হাওয়ায় তুলে নেয় এবং নিচে ফেলে দেয়। এভাবে বিলবো ব্যাগিন্স, থরিন এবং বাকি সবার জীবন রক্ষা হয়। এই ইগলদের পাঠিয়েছিল গ্যালাড্রিয়েল, যিনি একজন এলফ এবং গ্যান্ডালফকে পুরোপুরি বিশ্বাস করতেন। তার পুরো আস্থা ছিল যে গ্যান্ডালফ যা বলেছে তা সত্যি এবং একেবারেই সঠিক, তাই তিনি সাহায্য পাঠিয়েছিলেন। ইগলরা সবাইকে তুলে নিয়ে দূরের একটি নিরাপদ জায়গায় নামিয়ে দেয়। যখন নিচে অজক এবং তার বাকি সৈন্যরা রাগে তাদের চলে যাওয়া দেখতে থাকে, ইগলরা সবাইকে একটি নিরাপদ স্থানে নামিয়ে দেয়। সেখানে থরিন বিলবো ব্যাগিন্সের কাছে আসেন এবং বলেন, আমি সবসময় তোমার বিরুদ্ধে ছিলাম। আমি চাইনি যে তুমি আমাদের সাথে এসো, কারণ আমার তোমার উপর ভরসা ছিল না, কিন্তু জীবনে আমি কখনোই এত ভুল করিনি। এই বলে থরিন বিলবো ব্যাগিন্সকে গলায় জড়িয়ে ধরেন। যদিও বিলবো ব্যাগিন্সের কাছে এখন সেই জাদুকরি আংটি ছিল, কিন্তু সে এ সম্পর্কে কাউকে বলে না। এখন সবার চোখ সেই পাহাড়ের দিকে, সেই পাহাড় যা একসময় বামনদের বাড়ি ছিল, যেখানে তারা শান্তিতে থাকতো। কিন্তু এখন সেই পাহাড়ের ভেতর ঘুমিয়ে আছে ভয়ঙ্কর ড্রাগন স্মাগ, যে একসময় তাদের কাছ থেকে তাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছিল। এরপর ক্যামেরা সেই পাহাড়ের ভেতর দেখায়, যেখানে স্মাগ, যে গত 60 বছর ধরে গভীর ঘুমিয়েছিল, এখন তার চোখ খুলে দেয়। আর এখানেই গল্পটি শেষ হয়।